আচার্য জগদীশচন্দ্র বসু অধুনা বাংলাদেশের অন্তর্গত ফরিদপুরের একটি বিদ্যালয়। ওই বিদ্যালয়ে একটি ফুটফুটে ছেলে ভর্তি হলো। ধনী পরিবারের ছেলে, কিন্তু বেশভূষায় কোনো চাকচিক্য নেই। বুদ্ধির আলোয় তার চোখমুখ উজ্জ্বল। পড়াশুনোতে সেই সবার সেরা। স্বভাবটিও ভারী মিষ্টি। আর পাঁচজনের থেকে তাকে সহজেই আলাদা করে চেনা যায়। কিন্তু তা হলে কি হবে? একটা ব্যাপারে কিন্তু সকলেই তাকে এড়িয়ে চলে। তার খালি প্রশ্ন, ওটা কি? ওই ফুলটার নাম কি? কি করে ওরা জন্মায়? ওটা কি গাছ? গাছের কি প্রাণ আছে? ছেলেটির কথা শুনে ক্লাসের বন্ধুরা সবাই হাসে আর বলে ওর মাথায় গণ্ডগোল হয়েছে। এই ছোট্ট পাগল ছেলেটার নাম জগদীশচন্দ্র বসু। 1858 সালে 30 নভেম্বর মনমোহন সিং শহরে জগদীশচন্দ্রের জন্ম হয়। তার বাবা ভগবানচন্দ্র বসু ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তার মায়ের নাম বামাসুন্দরী দেবী। জগদীশচন্দ্র বসু পাঠশালার পড়া শেষ করে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল ও কলেজে পড়াশোনা করেন। বিএ পাশ করে তিনি উচ্চশিক্ষার জন্য বিলেতে যান। সেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে বিএ পাশ করেন। পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পরীক্ষায় পাশ করে দেশে ফিরে আসেন। জগদীশচন্দ্র দেশে ফিরে এসে কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করেন। অধ্যাপনার সঙ্গে সঙ্গে গবেষণাও শুরু করে দেন তিনি। বিদ্যুৎ এবং ইথার তরঙ্গ সম্বন্ধে গবেষণা করে তিনি অনেক নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করেন। বিলেতের বিভিন্ন বিজ্ঞান পত্রিকায় ওই তত্ত্ব সংক্রান্ত নিবন্ধ লিখে পাঠান জগদীশচন্দ্র। সেখানকার বিজ্ঞানীরা ওইসব নিবন্ধ পড়ে মুগ্ধ হয়ে যান। এরপর লন্ডন বিশ্ববিদ্যালয় জগদীশচন্দ্র বসুকে ডক্টর অব সায়েন্স উপাধি দেন। তারপর জগদীশচন্দ্রের গবেষণা করতে শুরু করেন বিনা তারে কিভাবে এক জায়গা থেকে বার্তা অন্য জায়গায় পাঠানো যায়। বহুদিন গবেষণার পর একটি তত্ত্ব তিনি আবিষ্কার করেন। সে তত্ত্বের নাম বেতার তত্ত্ব। তার উপর ভিত্তি করে একটি বেতার যন্ত্র তিনি আবিষ্কার করেন। 1894 সালের নভেম্বর মাসে প্রেসিডেন্সি কলেজে আচার্য জগদীশচন্দ্র বসু আচার্য প্রফুল্লচন্দ্রের ঘর থেকে কিছু দূরে অধ্যাপক পেড্রেলের ঘরে বিনা তারে বার্তা পাঠিয়ে প্রথম হাতে কলমে পরীক্ষা করে দেখিয়েছিলেন। সূচনা হলো পৃথিবীতে প্রথম বিনা তারে বার্তা পাঠাবার ঘটনা। সে অনুষ্ঠান দেখতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের বিখ্যাত অধ্যাপক ফাদার লাফো। বিনা তারে বার্তা পাঠানোর এই যুগান্তকারী আবিষ্কার যে বিজ্ঞানী জগদীশচন্দ্রই প্রথম করেছিলেন, ইতালির বিজ্ঞানী মার্কিন নয়, তা প্রমাণ হলো। জগদীশচন্দ্র বসুর এই আবিষ্কার কাহিনী সমস্ত পৃথিবীতে প্রচারিত হলো এবং 1895 সালে লেফটেন্যান্ট গভর্নর স্যার উইলিয়াম ম্যাকেঞ্জির উপস্থিতিতে বিনা তারে 75 ফুট দূরের কোনো জায়গায় খবর পাঠানোর পরীক্ষা সবার সামনে তিনি করে দেখালেন। তবুও বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি মেলেনি জগদীশচন্দ্রের। এমনকি তার ভাগ্যে জোটেনি নোবেল পুরস্কার। সেটা পেয়েছিলেন বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে ইতালির বিজ্ঞানী মার্কনির। পরাধীন ভারতবর্ষের বাঙালি বিজ্ঞানীর বঞ্চনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন আচার্য জগদীশচন্দ্র বসু। এই বঞ্চনায় বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কিন্তু ছিলেন নির্বিকার। নিজের নাম বা খ্যাতি কতটা প্রচার পেল সেদিকে তার কোনো খেয়াল ছিল না। এরপর জগদীশচন্দ্র পদার্থবিদ্যা ছেড়ে উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করতে শুরু করেন। তিনি দেখতে চান উদ্ভিদ আর মানব জীবন একই নিয়মে চলে না চলে না। মানুষের মতো উদ্ভিদেরও যে অনুভূতি আছে, এ তত্ত্ব ছিল একেবারেই অজানা। জগদীশচন্দ্রই প্রথম তা প্রমাণ করলেন যে উদ্ভিদ খায়, ঘুমোয়, সুখ দুঃখ অনুভব করে, বৃদ্ধি পায়, আঘাতে উত্তেজনায় সাড়া দেয়। তারপরেও প্রশ্ন থেকে যায়, লজ্জাবতীর লতায় হাত দিলে ওই লতা তাহলে সাড়া দেয় এবং নুয়ে পড়ে, কিন্তু আম, জাম প্রভৃতি গাছের বেলায় তা হয় না কেন? তবে সপক্ষে জগদীশচন্দ্র প্রমাণ করলেন যে লজ্জাবতী লতার যেখানে ডাল বের হয় তার পেশি সেদিকে থাকে। স্পর্শে আহত হয়ে সে পেশি সংকুচিত হয়ে ডালটি নেমে যায়। আম, জাম প্রভৃতি সাধারণ গাছের চারিদিকে পেশি থাকে। স্পর্শের দ্বারা আহত হলে চারিদিকের পেশি সমানভাবে সংকুচিত হওয়ার জন্য ডালটি নেমে পড়ে না। জগদীশচন্দ্র আম, জাম প্রভৃতি সাধারণ গাছের একদিকের পেশিকে ক্লোরোফর্ম দিয়ে অসাড় করে প্রমাণ করিয়ে দিয়েছিলেন যে ওই গাছও স্পর্শের পর লজ্জাবতী গাছের ডালের মতো নুইয়ে সাড়া দেয়। শুধু এই তত্ত্বই নয়, এই তত্ত্বকে প্রমাণ করার জন্য তিনি নতুন নতুন যন্ত্র আবিষ্কার করলেন। যন্ত্রে মাপা যায় উদ্ভিদের স্নায়বিক প্রতিক্রিয়া, আবার কোনো যন্ত্রে প্রত্যক্ষ করা যায় উদ্ভিদ কীভাবে উত্তেজনায় সাড়া দেয়। এই সব যন্ত্রপাতি তৈরি হয়ে যাবার পর ভারত সরকার জগদীশচন্দ্র বসুকে বিদেশে পাঠান।
বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জগদীশচন্দ্র তার যন্ত্রপাতির সাহায্যে গাছেরও যে প্রাণ আছে তা প্রমাণ করে দেখান। জগদীশচন্দ্রের আবিষ্কারের প্রমাণ দেখে বিশ্বের বিজ্ঞানী মহল তাকে ধন্য ধন্য করে। এরপর তিনি দেশে ফিরে আসেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি দেন। তাছাড়া বিভিন্ন সময়ে তাকে সিআইই, সিএসআই, নাইট প্রভৃতি উপাধি পান। উদ্ভিদের অনুভূতির এই যুগান্তকারী আবিষ্কারের পরেও জগৎজোড়া যে সম্মান বা স্বীকৃতি তার প্রাপ্য ছিল তা তিনি অবশ্য পাননি। 1913 সালে প্রেসিডেন্সি কলেজে আচার্য জগদীশচন্দ্র বসু চাকরির মেয়াদ শেষ হয়। তবুও সরকার তাকে ছাড়েন না। এমেরিটাস অধ্যাপকের পদে পুরো বেতন দিয়ে তাকে নিযুক্ত করে রাখেন। জীবনের শেষ দিন পর্যন্ত আচার্য জগদীশচন্দ্র এই পদেই কাজ করেন। বিলেতের রয়্যাল ইনস্টিটিউট দেখে জগদীশচন্দ্রের খুব ভালো লেগেছিল। দেশে অমন একটা বিজ্ঞান মন্দির গড়ে তোলার স্বপ্ন তিনি দেখেছিলেন। আর তখন থেকেই তিনি বিজ্ঞান মন্দির গড়ে তোলার জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করেছিলেন। 1917 সালে 30 নভেম্বর কলকাতায় জগদীশচন্দ্রের স্বপ্নের বিজ্ঞান মন্দির বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়। সেই দিন জগদীশচন্দ্র বসু বলেন, এখানে বহুচর্চিত তত্ত্বের কোনো পুনরাবৃত্তি হবে না। নিত্য নতুন বৈজ্ঞানিক তত্ত্ব আবিষ্কার এবং বিশ্বের দরবারে সেই তত্ত্ব প্রচার করাই হবে এই বিজ্ঞান মন্দিরের একমাত্র উদ্দেশ্য। এখানে থাকবে না কোনো জাতিভেদ। সকল জাতির নরনারীদের জন্য এই বিজ্ঞান মন্দিরের দ্বার চিরকাল উন্মুক্ত থাকবে। আচার্য জগদীশচন্দ্র বসু কেবল বিজ্ঞানী ছিলেন তা নয়, তিনি প্রথম শ্রেণীর একজন সাহিত্যকও ছিলেন। বাংলায় বৈজ্ঞানিক প্রবন্ধ লিখতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। উদ্ভিদবিজ্ঞান ও জীবনবিজ্ঞানের উপর মোট 15টি বই লিখেছিলেন, যা ইউরোপের বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়েছে ও সেই বইগুলো বিশ্বের পাঠক পাঠিকাদের কাছে সমাদৃতও হয়েছে। তার লেখা বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন অব্যক্ত আজও অমর হয়ে আছে। জগদীশচন্দ্রের মাতৃভাষার প্রতি অকৃত্রিম শ্রদ্ধার কথা জেনে সকলেই বিস্মিত হয়ে যান। তিনি ভারতবর্ষকে খুবই ভালোবাসতেন। তিনি কোনো লোভেই ভারতের বাইরে গিয়ে স্থায়ীভাবে কাজ করতে রাজি হননি। তার জীবনের উপার্জিত অর্থের প্রায় সমস্ত অংশই নানা রকম জনহিতকর কাজে দান করে গেছেন। জগদীশচন্দ্র 1937 সালে 23 নভেম্বর বিহারের গিরিডিতে মারা যান, কিন্তু তিনি আজও অমর হয়ে আছেন।